লোক থাকে, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, এরপরে আর কোনো ভিআইপি হতে পারে না, এবং বিভিআইপি বলে কোনো শব্দ থাকতে পারবে না। ঠিক আছে, আমাদের শ্রেণী বৈষম্যকে আরো একেবারে রিডিউস করে আত্মীকরণ থেকে শুরু করে সম্পূর্ণ থেকে এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মূর্খ না, কিন্তু আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে। বিগত সরকার আমাদেরকে দমিয়ে রেখেছে, একটা ভয়েস রেজ করতে কখনো দেয় নাই। সামান্য একটা কমেন্ট করার কারণে আমার 13 বছর 14 বছরের একটা ফেসবুক আইডিকে এক কমেন্টে ব্যানিশ করে। এই যে আমরা 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 রাত দিন কাজ করি, এই যে আপনার সাথে কথা বলতেছি, এখনো কাজেই আছি, ডিউটিরত অবস্থায় আপনার সাথে কথা বলতেছি। আসলে এই দুঃখগুলো, মনের কষ্টগুলো জানানোর জন্য আপু আপনার এই কষ্টটা কাজে থাকা অবস্থায় সমন্বয়কদের কেউ যদি থাকতো তাহলে আমার একটা কথা ছিল, অর্থাৎ আমাদের যে বর্তমান সরকার নতুন উপদেষ্টা গঠন হয়েছে, সেখানে আমি দেখতে পেলাম যে অনেক দুর্নীতিবাজ আছে। শেখ হাসিনা সরকার থেকে আপাতত এখনই তাদের নিয়েছে গত 2023 সালে, তারাই কিন্তু আবার এখানে অন্তর্ভুক্ত হয়েছে। কিভাবে? এখন আমাদের এই কথাগুলো সাধারণত এখন ওই যে উপর লেভেল পর্যন্ত পৌঁছাবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ছাত্র সমন্বয়কদের সাথে আমরা কথা বলতে পারবো। তো তারপরেও আমার আমার কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের পিলখানা হত্যাকাণ্ড থেকে, শাপলা চত্বর হত্যাকাণ্ড থেকে এই পর্যন্ত যতগুলা গণহত্যা হয়েছে, প্রতিটি গণহত্যা বিচার মানে প্রসেস শুরু করতে হবে, এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীতে অবশ্যই চেঞ্জ আনতে হবে। ডক্টর ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, উনি 1/11 কুশীলব ছিলেন। তারপরে একজন চাকমা আছেন যিনি দুর্নীতির দায়ে এই সরকারের আমলে, গত সরকারের আমলেই উনি অভিযুক্ত হয়েছেন দুদকের জন্য। ঠিক আছে, ওই চাকমাকেও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ঠিক আছে, যেটা শেখ হাসিনার মানে পারপাস সার্ভ করবে। এবং অনেক আননোন পার্সন আছে যাদেরকে আমরা চিনি না, কিন্তু হয়তো চিনি না, হয়তো ভালো হতে পারেন। তো ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূস সম্পর্কে আমার কোনো সন্দেহ নাই, উনি অতিশয় একজন ভালো মানুষ এবং আমাদের গৌরব বাংলাদেশের জন্য। আমরা চেষ্টা করব যে আমাদের কথাগুলো ওনাদের কাছে পৌঁছায়। এই সব আমরা এত বড় রক্তের বিনিময়ে একটা অর্জিত বিপ্লব, আমরা সামান্যতে অবহেলায় আমরা এটাকে ধ্বংস করতে পারি না। ঠিক আছে, এসব ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। আর আমার আরেকটা অনুরোধ থাকবে, ছোট ছোট কয়েকটা অনুরোধ, সেটা হচ্ছে ভিআইপি বলতে বাংলাদেশে যে জিনিসগুলো থাকবে সেটা একমাত্র নির্বাচিত সরকার আসলে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, এর বাইরে কোনো ভিআইপি থাকবে না। এর বাইরে কোনো ভিআইপি থাকতে পারে না, বিশ্বের কোথাও নেই। ঠিক আছে, আপনি লন্ডনে আছেন, আপনি সেখানেও জানেন। ঠিক আছে, ভিআইপি বলতে মাত্র 2জন লোক থাকে, একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, এরপরে আর কোনো ভিআইপি হতে পারে না, এবং বিভিআইপি বলে কোনো শব্দ থাকতে পারবে না। ঠিক আছে, আমাদের শ্রেণী বৈষম্যকে আরো একেবারে রিডিউস করে আত্মীকরণ থেকে শুরু করে সম্পূর্ণ থেকে এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আজকে আমরা 2024 সালে এসে আমাদের বাংলাদেশের এই অবস্থা দেখতেছি, আমরা অত্যন্ত ব্যথিত। আমরা এই অবস্থা দেখতে দেখতে আমরা একেবারে আমাদের অবস্থা জর্জরিত হয়ে গেছে। ছাত্র নেতারা যেন মনে না করে যে ওনাদের একার আন্দোলনের কারণে এটা সফল হয়েছে। এখানে প্রত্যেকটা দলের মানে ছাত্র সংগঠন আছে, ছাত্ররা জড়িত ছিলেন, সাধারণ পাবলিক জড়িত ছিলেন। আমরা যারা প্রবাসী আছি আমরা প্রত্যেকে ভয়েস রেজ করেছি, যে যার অবস্থান থেকে আমরা একেবারে সব সময় আমরা এই সরকারের বিরুদ্ধে ছিলাম। অর্থাৎ সরকারের বিরুদ্ধে বলতে আমরা তাদের ওই অনৈতিকতার বিরুদ্ধে ছিলাম, দুর্নীতির বিরুদ্ধে ছিলাম। আমার জনগণের আমার কখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তাহলে আমার কোনো আপত্তি থাকতো না। ঠিক আছে, কিন্তু এই সরকার জনমেন্টের মিটিং ছিল, 16টা বছর বাংলাদেশকে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ধ্বংস করে দিয়ে গেছে। এই সম্পর্কে আমাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে ভবিষ্যতে, যাতে আমরা আরেকটা ঝামেলায় না পড়ি। আর আমাদের প্রবাসীদের ব্যাপারে, অর্থাৎ আমরা যেটা চাই, আমরা কোনো প্রবাসীরা কিন্তু আমরা রাজনীতি করতে যাব না। আমাদের চাওয়া একটাই, আমরা প্রত্যেকটা প্রবাসী যাতে এয়ারপোর্টে গেলে আমাদেরকে হয়রানি করতে না হয়। তবে প্রবাসীদের একজন প্রতিনিধি থাকলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই আমি সেখানে ভবিষ্যতে আমাদের জন্য, প্রবাসীদের জন্য। তবে এমন লোককে দিতে হবে যিনি আবার ওইটা ব্যবহার করে যাতে সুবিধা ভোগ না করে।
আমাদেরকে এই সুবিধাভোগী অবস্থা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবেই হবে, এর কোনো বিকল্প নেই। আমরা একটা জাতি হিসাবে বিশ্বের মধ্যে একটা বর্বর নিকৃষ্টতম, আমরা আগে আফ্রিকাকে আমরা ঘৃণা করতাম, অথচ আমরাই কিন্তু সর্বনিকৃষ্টতম ঘৃণিত জাতিতে পরিণত করেছে এই বিগত সরকার, শেখ হাসিনার সরকার। এবং আরেকটা প্রসেস আমাদেরকে তৈরি করতে হবে যে শেখ হাসিনার যতগুলো অভিযোগে অভিযুক্ত, প্রতিটা অভিযোগ কোনো কোনোভাবেই যেন পুঙ্খানুপুঙ্খরূপে প্রত্যেকটা অভিযোগকে খতিয়ে দেখে সেটাকে আমাদেরকে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কখনো কোনো হানাহানি করা যাবে না। কিন্তু তার প্রেতাত্মারা ছাত্রলীগ নামে যে সন্ত্রাসী সংগঠন এখনো তারা বাংলাদেশে হিম্মত দেখাচ্ছে। সজীব ওয়াজেদ বয় একজন মাদক এবং মাতাল লোক, সে গত কয়েকদিনে যে কথা বলেছে তার এক একটা কথার সাথে প্রত্যেকটা কথার কোনো মিল নাই, ভ্যারিয়েশন আছে। সে মদ খেয়ে রাত্রে এসে তারপরে সকালবেলা স্ট্যাটাস দেয়, টুইট করে, ঠিক আছে। ভারত আমাদেরকে সর্ব অবস্থায় গ্রাস করতে, আমাদের ভারতীয় প্রত্যেকটা চ্যানেল বন্ধ করে দিতে হবে। আমরা ভারতীয় আগ্রাসনের মূলে আঘাত হানতে হবে। ভারতীয় আগ্রাসনের মূল হচ্ছে তাদের চ্যানেল, তাদের সংস্কৃতি আমাদের দেশে প্রসার করা। সুতরাং আমরা যদি তাদের প্রত্যেকটা চ্যানেলকে অফ করে দিতে পারি, তাহলে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা আমরা চর্চা করতে পারি। আমরা সেক্ষেত্রে বলতে পারি যে নিজের ভাষাকে ভালো করে আয়ত্ত করতে পারলে আমি সর্বক্ষেত্রে পারফেক্ট হতে পারবো। আমরা হয়তো অত্যন্ত শিক্ষিত না, কিন্তু আমরা কিন্তু বোকা না। আমরা সাধারণ যারা আছে সাধারণ পাবলিক, আমরা কিন্তু মূর্খ না। কিন্তু আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে, বিগত সরকার আমাদেরকে দমিয়ে রেখেছে, একটা বয়স করতে কখনো দেয় নাই। সামান্য একটা কমেন্ট করার কারণে আমার 13 বছর 14 বছরের একটা ফেসবুক আইডিকে এক কমেন্টে ব্যানিশ করে দিয়েছে। শুধু আমি শেখ হাসিনার একটা কমেন্ট করছি ভদ্র ভাষায়, তাহলে প্রধানমন্ত্রী আমাদের এই ব্যাপারে আমাদের কি কোনো মূল্যায়ন নাই? এই কমেন্টটার কারণে আমি আর সেই আইডি ফিরে পাইই নেই। সিঙ্গাপুরে যেই মহিলাকে বসানো হয়েছে ফেসবুকের প্রতিনিধি, সেই মহিলা অত্যন্ত ডেঞ্জারাস, ঠিক আছে। আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয়, প্রত্যেকটা প্রবাসে যতগুলা ইয়ে আছে, এমবেসি আছে, প্রত্যেকটা এমবেসি থেকে এখনো এমবেসিকে ঢেলে সাজাতে হবে। প্রত্যেকটা এমবেসি মনে হয় যেন রাজা বাদশাহ, আমরা তাদের প্রজা। আমরা ওখানে গিয়ে একটা পাসপোর্টের জন্য একটা কথা বলতে পারি না, আমাদেরকে ধমক দেওয়া হয়। রীতিমতো প্রটেস্ট করলে সেখানে আমাদেরকে আটকায় রাখা হয়, আমাদের পাসপোর্ট গুলোকে আটকায় রাখা হয়। এই অভিযোগে আমরা মানে এই সমস্যা আমরা প্রতিটা ভুক্তভোগী। আমাদের এই ব্যাপারে আমাদেরকে ভয়েস রেজ করতে হবে। আমি যে হত্যাকাণ্ডগুলোর কথা বলছিলাম, এবং আমাদের সবচেয়ে সৌভাগ্য হচ্ছে ডক্টর ইউনূসকে আমরা প্রধান হিসাবে পেয়েছি। আমাদের আরো একটা সৌভাগ্য হচ্ছে, গৌরবের বিষয় হচ্ছে, আমরা কনিষ্ঠ বয়সে কম ছাত্র প্রতিনিধি পেয়েছি, যাদের মাধ্যমে থেকে আমরা ভবিষ্যৎ একটা ইয়ে পাবো, ভবিষ্যৎ একটা লিডারশিপ পাবো। এখানে ছাত্র প্রতিনিধিদেরকে আরো খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের প্রতিটা দল, প্রতিটা একটা দল ব্যতীত প্রতিটা দলে তাদের দুর্নীতি আছে। প্রতিটা ছাত্র সংগঠনকে তারা মানে দুর্নীতির ডাল হিসেবে ব্যবহার করে, সেটাকে হতে দেওয়া যাবে না। শুধুমাত্র একটা ছাত্র সংগঠনে যেখানে মেধার মূল্যায়ন করা হয়, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে বৈষম্যহীনভাবে সুন্দর ঢেলে সাজানোর চিন্তা আছে, সেগুলাকে আমাদেরকে হাইলাইট করে তুলে আনতে হবে। আর বাকি সবাইকে আমাদেরকে মোটিভেশন করে প্রত্যেকের অবস্থা থেকে মোটিভেশন করতে হবে। এরা আমাদেরই ভাই, যারা দুর্নীতিগ্রস্ত হয়েছে, যারা করাপ্টেড হয়েছে, যারা সন্ত্রাসী হয়েছে, বিএনপি আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য দলগুলো, ওদেরকে আমরা মোটিভেশন করে করে আমাদের জাতিকে ঢেলে সাজাতে হবে। সুতরাং এইসব ব্যাপারে হাসিনা আপা, আমি আপনাকে বলি, আপনার এই জনপ্রিয় চ্যানেলের জন্য মানে আমরা আপনাকেও কৃতজ্ঞতা দিতে চাই যে আপনিও সংগ্রাম করেছেন। একজন সন্ত্রাসী হিসাবে, আপনি বিদেশি সন্ত্রাসী হিসাবে আপনাকেও তালিকাভুক্ত করা হয়েছে। এগুলো কিন্তু আমাদের তো জানা আছে, আমরা তো দেখি। আমি এখন হয়তো অনেকে হয়তো জানে না, বা অনেকে তখন হয়তো আমাকে চিনতো না। আমি যে সেই হাসিনা যে 2 বছর আগে যে সন্ত্রাসী তালিকায় একমাত্র সাইবার সন্ত্রাসী, আমি জানি আপনার শুরু থেকে, আমি আপনাকে মানে হলপ করে বলতে পারি, আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আমি আসি, দেখতাম, কিন্তু কখনো কথা বলি নাই। ইদানিং কথা বলতেছি। আর ডক্টর কনক সরোয়ার, তারপরে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, তারপরে যে জুলকারনাইন শায়ের,
এদের প্রত্যেকের চ্যানেলে আমি প্রত্যেকটা দিন যাই, প্রত্যেকটা এত কষ্টের পরেও 10-12 ঘন্টা ডিউটির পরে ইউরোপের কথা আপনি তো বুঝেনি ভালো, আমরা রেস্টুরেন্টে চাকরি করি, ঠিক আছে, এত কষ্টের পরেও আমরা রাত থেকে রাত সজাগ থেকে আপনাদের কথাগুলো শুনতাম আর দুঃখ পেতাম। ওই আরেকটা জিনিস আপনাকে অনুরোধ করতেছি, আমি আপনাকে অনুরোধ করতেছি এবং অন্যদেরকেও, আমি শেখুর সাগরকেও অনুরোধ করছি, আপনাকেও করি এবং প্রত্যেককে করব। এখন আমাদের কথা হচ্ছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের ন্যূনতম সাপোর্ট করে এমন কোন লোককে দয়া করে আনবেন না। আপনি আমাকে যুক্তি দিবেন, তাহলে তাদের কথা শুনতে হবে না, তাদেরকে প্লেস দিতে হবে না? হ্যাঁ, তাদেরকে প্লেস দিব যখন তাদের বিচারের কাঠগড়ায় এনে তাদের বিচার হবে, বিচার হওয়ার পরে তারা পুরিফিকেশন হওয়ার পরে, অর্থাৎ পিওর হওয়ার পরে তাদেরকে প্লেয়ার দেওয়া হবে, তখন তাদের কথা বলতে দেওয়া হবে। এখন দয়া করে যেমন ডক্টর কলিমুল্লাহ, নাজমুল হাসান কলিমুল্লাহকে আপনি আনতেন, আপনি ওদিন ব্যাখ্যা করেছেন যে হয়তো সময়ের কারণে আনছেন, আমি আশা করি এই লোকটাকে আনবেন না। ওনার কারণে ওনার ওই যে বৈধতার কারণে, ওনার যে নির্বাচনকে বৈধতা দেয়, এই ওনার বৈধতার কারণে শেখ হাসিনা এই সুবিধাগুলো পেয়েছে। সুতরাং এই লোকটাকে আমাদের দূরে রাখতে হবে, অনেক দূরে। ন্যূনতম সরকারি আওয়ামী লীগ সরকারের সাপোর্ট করবে এস করেই আপনাকে বলছি। এবং আপনি যেটা বলছেন যে আমাদেরকে সবাইকে ফ্লোর দিতে হবে, তারা এই ফ্লোর নিয়ে তারা এই 16টা বছর আমাদেরকে জ্বালাইছে। আর তাদের পচা কথাগুলো মানে ডাস্টবিন খুললে যে মানে গুমট গন্ধ বের হয়, তারা মুখ খুললে তার চাইতেও দুর্গন্ধ বের হয়। তাদের এই কথাগুলো শুনতে 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 তাদের এই দুর্গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এখন আমরা তাদেরকে একটু অফ রাখবো কিছুদিনের জন্য, তাদের বিচার প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত। বিচার প্রক্রিয়া শেষ হয়ে তারা যদি আবার মানে তাদের সাজাপ্রাপ্ত হইলে সাজাপ্রাপ্ত। অনেক ধন্যবাদ আকাশ আপনাকে। আমার নাম হচ্ছে আলতাফ হুসাইন। আমি যা বুঝতে পারি না যে আমার এই নামটা কিভাবে আমি এখানে চেঞ্জ করব, সুতরাং আমাকে মানে যদি একটু সাজেস্ট করতেন। আর আমার এই কথাগুলো দয়া করে আপনার এখানে রেকর্ড থাকবে, যদি কখনো সুযোগ হয় যে কেটে এটা ওই যে আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে, যাদের রক্তের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের কাছে পৌঁছাই দেওয়া। এবং তারা যদি এইটা শুনে এবং অনুধাবন করতে পারে, তাহলে তারা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা আছেন উপরের লেভেলের, তাদের কাছে বলবেন। তাহলে আমাদের কথাগুলো তাদের কাছে গেলে, প্রান্তিক কথাগুলো ওনাদের কাছে গেলে, তাহলে ওনারা এই ব্যাপারে অ্যাকশন নিতে পারবেন। আমি এই বলে আপনাকে আর বিরক্ত করব না, অন্যান্য লোকেরাও আছে, তারাও কথা বলবে, আমি তাদের কথা শুনবো। আমি এখান থেকে লিভ নিচ্ছি। আপনাকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আপনারা শেয়ার করে দিবেন। আপনারা শেয়ার করলে এটা অন্যরাও শুনতে পারে। এখান থেকে শেয়ারের অপশনটাও আমি বুঝতে পারি না। আমি এখান থেকে শেয়ারের অপশনটা, আচ্ছা ওখানে অন্য জায়গায় গিয়ে শেয়ার করব। আচ্ছা ঠিক আছে, ওকে। বর্তমান সরকারে যারা আছে তারা আসলে প্রবাসীদের জন্য কোনো উদ্যোগ নেবে কিনা এবং প্রবাসীদের কোনো কল্যাণমূলক কিংবা উন্নয়নের কোনো কাজ করবে কিনা, কেননা এই নতুন বাংলাদেশে প্রবাসীদেরই একমাত্র অনেক সহযোগিতার কারণেই আসলে সফল হয়েছে এই আন্দোলন। তো আমার প্রশ্ন হলো, এই সরকার বা এই যারা উপদেষ্টা মন্ডলীতে আছে তারা প্রবাসীদেরকে নিয়ে কোনো কিছু ভাবছে কিনা, এটা আপনি তাদেরকে প্রশ্ন করবেন কাউকে পাইলে। তো আর আমার একটা দাবি আছে, দাবিটা আপনি পড়ে শোনাচ্ছি। কি দাবিগুলো হলো 9 দফা দাবি প্রবাসীদের পক্ষ থেকে। 1 নম্বর দাবি হলো প্রবাসীর লাশ ফ্রিতে দেশে নিতে হবে। 2 নম্বর দাবি হলো এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে, বিমানের টিকিট দাম কমিয়ে আনতে হবে। 4 নম্বর হলো প্রবাসীর ফ্যামিলির নিরাপত্তা দিতে হবে। 5 নম্বর হলো 12 বছর পর প্রবাসীরা দেশে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে। 6 নম্বর হলো সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। 7 নম্বর হলো প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে। 8 নম্বর হলো সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম সীমিত করতে হবে। 9 নম্বর শর্তহীন ভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদেরকে লোন দিতে হবে। তো আমার এই দাবিগুলা অবশ্যই আশা করি আমাদের নতুন যে সরকার আসছে তারা আমলে নেবেন এবং কিভাবে এটাকে অগ্রসর করা যায় এবং উন্নত ভালোভাবে ইয়ে করা যায়। কেননা প্রবাসীরা আসলে ভালো থাকলেই দেশ ভালো থাকবে। আর প্রবাসীরা অবশ্যই বাংলাদেশ উপলব্ধি করতে পারছে যে প্রবাসীরা যদি 1 সপ্তাহ রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের কি অবস্থা হয়।
তো আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি এবং দেখেন এই যে আমরা রাত দিন কাজ করি, এই যে আপনার সাথে কথা